দর্শক, আজ মেরিল সিরাম সোপবার নিবেদিত ঈদ এখন আনন্দে আমাদের সাথে আমরা এমন একজনকে পেয়েছি যিনি পুরো দোস্তর নির্মাতা এবং আলোচিত অভিনেতা সুমন আনোয়ার। সুমন আনোয়ার ভাই, ঈদ মোবারক জানাচ্ছি আপনাকে। কেমন আছেন আপনি? ভালো আছি, ঈদ মোবারক আপনাকে। ভাইয়া, প্রথমেই জানতে চাই, এই যে আপনার মধ্যে এত গুণ, আপনি এত গুণে গুণান্বিত, আসলে আপনাকে কি বলবো? পরিচালক বলবো, নাকি অভিনেতা বলবো, নাকি লেখক বলবো? আপনি নিজেই বলেন। আমাকে একজন ভালো মানুষ হিসাবে জানাটাই শ্রেয়, কারণ একজন শিল্পীর অনেকগুলো কাজের জায়গা, অনেকগুলো কাজের মাধ্যম হতে পারে, কিন্তু আসলে ভালো মানুষ হওয়াটা খুব বেশি জরুরি। অবশ্যই ভাইয়া, একই সাথে আপনি ভালো মানুষও বটে, কিন্তু আপনার সিনেমার ক্যারেক্টার আমরা যা যা দেখেছি বেশিরভাগই দেখতে পেয়েছি আপনি খল চরিত্রে অভিনয় করেছেন, তাই তো? আপনার আসলে ভালো লাগাটা কেন কাজ করলো? খল চরিত্রে কেন আপনি এতগুলো চরিত্র থাকতে খল চরিত্র কেন বেছে নিয়েছেন? কারণ হচ্ছে যে এই চরিত্রগুলোর মধ্যে আপনার দায়িত্ববোধের জায়গা কম। দায়িত্ববোধের জায়গা যখনই কম থাকবে তখন আসলে আপনার অ্যাক্টিং করার স্বাধীনতা অনেক বেশি থাকবে। সো কল্ড আপনি যদি আসলে একদমই একটা পজিটিভ হিরো ক্যারেক্টারকে দেখেন, তার কিন্তু অনেক রেসপন্সিবিলিটি, অনেক দায়িত্ব থাকে। সে আসলে গল্পে কোনো একটা দায়িত্বের পতাকা নিয়ে হাঁটতে থাকে। কিন্তু আপনি যদি নেগেটিভ ক্যারেক্টারগুলোকে দেখেন, তার অত বেশি রেসপন্সিবিলিটি থাকে না, তার একটা মিশন থাকে, ভিশন থাকে। সে আসলে সেই লক্ষ্যে দৌড়াতে থাকে এবং সেই লক্ষ্য অর্জন হওয়ার জন্য সে যা কিছু তাই করতে পারে, তার সর্বাধিক স্বাধীনতা থাকে। তো এইখানে অ্যাক্টিং করার একটা অদ্ভুত আনন্দ থাকে এবং এই আনন্দটাই বোধহয় আমাকে আসলে এই সমস্ত চরিত্রে অভিনয় করতে বেশি আসলে উৎসাহ যোগায়। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। অভিনয়টা শুরু করলেন কিভাবে? ম্যাট্রিক পরীক্ষা শেষ হওয়ার পরে আমার এক বন্ধুর সাথে আলাপ হচ্ছিল যে আপনি ধানমন্ডিতে বড় হয়েছেন, ধানমন্ডির লেকে লেকে ঘুরতেন। হ্যাঁ, ঘুরতাম। আপনার পড়াশোনাও সেখানে, যতটুকু জানি আমি। তো ওই বন্ধুর সাথে আই থিংক ওইখান থেকেই আপনার কথা। থিয়েটারে যাত্রা শুরু। আমি সুবচন নাট্য সংসদে যেদিন গিয়ে হাজির হলাম এবং আসলে সেইখানে নাটকের যে রিহার্সেল চলছিল, সেই রিহার্সেলের মধ্যে আমি ঘন্টা দুয়েক থাকার পরে মনে হলো যে এইরকম একটা আড্ডার মধ্যে, এরকম একটা চর্চার মধ্যে আমি আমার বাকি জীবনটাকে আসলে সম্পৃক্ত করতে চাই। সেই থেকে শুরু, এখনো আমি কাজ করে যাচ্ছি। সেখানে অভিনয়টাকে প্রাধান্য বেশি দিয়েছিলেন? সেইটা আসলে অভিনয়টাকেই প্রাধান্য দিতে হবে। একটা থিয়েটারে আসলে একজন মানুষ হিসাবে আপনি আসলে কিভাবে গড়ে উঠবেন, সেইটা অনেক জরুরি বিষয়। সেখানে আপনার আসলে অভিনয়ের পাশাপাশি লেখালেখি থেকে শুরু করে মঞ্চের সামনে পেছনে অনেকগুলো কাজ থাকে। সো আসলে সবগুলো কাজকেই আপনি যখন থিয়েটার করতে যাবেন আপনাকে শিখতে হবে। সামনে পেছনে সব কাজকেই সমানভাবে আপনাকে করতে হবে। আপনি কোনটা ধারণ করেছেন, যে সামনের কাজটাকে নাকি পেছনের কাজটাকে ধারণ করেছিলেন তখন? এখন তো মনে হচ্ছে আমি সামনে পেছনে দুই ধরনের কাজকেই সমানভাবে ধারণ করার চেষ্টা করছি। তখন কোনটা মনে হয়েছিল, যে আমি ডিরেক্টর হব, কিংবা লেখক হব, কিংবা হচ্ছে অভিনেতা হব? শুরুতে মনে হয়েছিল যে আমি আসলে অভিনয়টা করতে চাই। তারপরে আসলে যখন আমাদের এখানে প্রাইভেট টেলিভিশনগুলো শুরু হলো, তখন আমাদের এখানে একটা বড় সংকট তৈরি হইল লেখক পরিচালকের, এবং সেই সময় আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি। তারপরে আর অ্যাক্টিং নিয়ে আমার ভাবার সময় হয়নি। তো ইদানিংকালে আমার একটু মানে অ্যাক্টিং করা হচ্ছে। আপনি যে অভিনয় শুরু করলেন, ডিরেক্টররা আপনাকে পিক করলোটা কবে, যে খল চরিত্রে আপনাকে অভিনয়ে তারা আনতে চান? এইটা আমার ধারণা, মনে হয় আমার সাথে যেসব অভিনেতারা কাজ করতো তারাই কিছুটা এটার জন্য দায়িত্ব বহন করেছে আর কি। আমি যখন আসলে একটা পারফর্মারকে সিন ব্রিফ করি, অ্যাক্টিংটা দেখাই দেই, সেই জায়গা থেকে ওই ইনফরমেশনগুলো তারা বিভিন্ন আড্ডায় যে আচ্ছা এটা তো সুমন হইতে পারে। তো এইভাবেই আসলে আমার বন্ধুরা বলল যে একদিন আচ্ছা তুমি একটু অ্যাক্টিং করো এই সিনেমাটাতে, ওই শুরু করা। বন্ধুদের কথা বলছিলেন যে বন্ধুরা আপনাকে পিক করলো, কিন্তু এই যে খল চরিত্রেই কেন? এইটা আমি বলতে পারবো না যে খল চরিত্রে কেন স্পেশালি। এইটা হয় কি যে আপনার প্রত্যেকটা গল্পের জন্য যেই চরিত্রগুলো আসলে আয়োজন করা হয়, যেই গল্প অনুযায়ী যেই চরিত্রগুলো থাকে, নিজের বন্ধুরা নিজেরাই বুঝতে পারে যে আমার ভিতরে কি কি লুকিয়ে থাকে, হয়তো এই জন্যও হতে পারে। না, খল চরিত্রে আমাকে অনেক বেশি দেখা যায় বলে আমার ভেতরে একটা খল মানুষ লুকায় আছে এরকম আমি বলতে চাই না, বরং আমি এটা বলতে চাই যে মানে তারাই খল চরিত্রে খুব ভালো অভিনয় করতে পারে যারা ব্যক্তি জীবনে খুব ভালো মানুষ।
অনেক মানুষ খল চরিত্র করতে গিয়ে দর্শকরা কিন্তু ভুলই বুঝে বা মনে করে যে না এই মানুষটা হয়তো মানে তার নিজের রিয়েল লাইফেও এরকম। না, আপনি যদি আমাদের পুরনো যারা আসলে এই চরিত্রগুলোতে অভিনয় করতো, আপনি সেই সব অভিনেতাদের দেখেন, তারা কিন্তু খুবই জাদ্রেল অভিনেতা ছিল। আমাদের হুমায়ুন ফরিদির কথা যদি আপনি বলেন, গোলাম মোস্তফার কথা বলেন, খান জয়নুল বলে একজন ভদ্রলোক ছিলেন, আরো অনেকের নাম আমার এখন মনে পড়ছে না। রওশন জামিল। হ্যাঁ হ্যাঁ, যেমন আমি মানে ফরিদি ভাইয়ের সাথে যখন কাজ করতাম, তো ফরিদি ভাইয়ের মানে এন্টায়ার একটা মানুষ এত আর্টিস্টিক, ভদ্রলোকের সাথে মানে প্রকৃতির এত বেশি কানেক্টিভিটি, কোন ঋতুতে কোন ধরনের ফুড আপনার খাওয়া দরকার, ঋতুটা এত জানতো ভদ্রলোক, এবং আপনার আসলে কোন সময়টা কোন সিনটা করলে ভালো হবে, এবং একটা চরিত্রের জন্য তার যেই আসলে প্রস্তুতি, সে এসে চরিত্র সম্পর্কে সকালবেলা সেটে ঢুকেই জিজ্ঞেস করতো, আচ্ছা এই চরিত্রটা কি সকালে নাস্তা করেছে? হ্যাঁ নাস্তা করেছে। রুটি খেয়েছে না খিচুড়ি খেয়েছে না ভাত খেয়ে এসেছে? আসলে এই যে তার সকাল থেকে শুরু হওয়া, সেইখান থেকে চরিত্রটাকে যদি খুঁজে নেওয়া যায়, তাহলে চরিত্রটার দুপুরের অবস্থান কি হতে পারে সেইটাকে খুঁজে বের করার জন্য এই ইনফরমেশনগুলো তার দরকার হতো। সুমন ভাই, আমরা আরো কথা বলবো, তার আগে ছোট্ট একটি বিরতি নিতে চাই। দর্শক, মেরিল সিরাম সোপবার নিবেদিত ঈদ এখন আনন্দে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। মেরিল সিরাম সোপবার নিবেদিত ঈদ এখন আনন্দে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। আমাদের সঙ্গে আছেন সুমন ভাই, গল্প করছিলাম তার সঙ্গে। সুমন ভাই, আপনার জীবনের নানা গল্প আমরা শুনছিলাম, এবার একটু ওয়েব সিরিজের কথায় আসতে চাই। আপনি তো মাইসেলফ অ্যালেনে কাজ করেছেন তানজিল চরিত্রে, সেই গল্পটা একটু শুনতে চাই। ওটিটির বেলায় আমাদের একটা নতুন জার্নি। আমরা যখন লম্বা সময় টেলিভিশনে কাজ করছিলাম, টেলিভিশনের কিছু অটো সেন্সরে আমাদের গল্প বলতে হতো, তো সেই জায়গা থেকে প্রথম আমরা যখন ওটিটিতে আমরা সিরিজ তৈরি করলাম, সেটা ছিল আসলে শুরুর দিকে আমি, শিহাব শাহিন, ওয়াহিদ তারেক, আমরা বিঞ্জে কিছু সিরিজ তৈরি করলাম। সেগুলো নিয়ে দেশে নানান রকম এক ধরনের একটা কথাবার্তা হলো করোনাকালীন সময়। তারপরে আসলে আমাদের প্রচলিত যেই গল্পের বাউন্ডারি, সেগুলোর বাইরে আমরা নানান চরিত্র এবং নানান গল্প এক্সপ্লোর করতে শুরু করলাম ওটিটিতে। তো সেরকমই একটা চরিত্র, সেরকম একটা সিরিজ ছিল মাইসেলফ অ্যালেন স্বপন, এবং সেখানে তানজিল চরিত্রে আমাকে দেখা গেছে, এবং এই চরিত্রটা করতে গিয়ে আমার খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। আমরা একটা পুরনো সিনেমা হলে, আমার যেই আকড়া ছিল, যেই লোকেশনটা ছিল, সেইটা একটা পরিত্যক্ত সিনেমা হল, যেখানে আমি এরকম একটা গ্যাংস্টার, গ্যাং লিডার, যার আন্ডারে এরকম বন্দি থাকে নাসির, এবং সেইখানে আমি তাকে টর্চার করি, এবং সারা রাত ধরে একটা মারামারির দৃশ্য দিয়ে আমাদের সিরিজটার কাজ শুরু হয়, এবং সেটা প্রচণ্ড শীতের মধ্যে ছিল, এবং একটা সময় দেখা যায় যে আসলে আমি এরকমভাবে আমার লোকজন দিয়ে নাসিরকে পেটাচ্ছি যে তার গায়ে কোনো কাপড় ছিল না। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপবার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপবার। এবং পানি ঢেলে দেওয়া হচ্ছিল, এবং খুব টাফ ছিল ওই সময়ের শুটিংটা, এবং একটু পরপর সে কেঁপে উঠতেছিল ঠান্ডায়, ওকে আসলে কম্বল দেওয়া হচ্ছিল, আবার সিনে আমরা ঢুকছিলাম। তো আসলে এরকম নানা পরিস্থিতিতে নানা চরিত্র করতে গিয়ে আমাদের ওয়েদার এবং নানা কন্ডিশনে নানান এক্সপিরিয়েন্স হয়, তার মধ্যে দিয়ে কিন্তু চরিত্রটাকে টেনে নিয়ে যেতে হয়। তানজিল চরিত্রের একটা ফেমাস ডায়লগ আছে যেটা খুবই ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে, একটু আপনার মুখ থেকে শুনতে চাই। 400 কোটি টাকা, 400 কোটি টাকা খরচ করতে তানজিলের 4 সেকেন্ডও সময় লাগবে না। ও মাই গড, খুবই সুন্দর। আমরা জানি আসলে অভিনেতারা এই সমাজ থেকে ইন্সপায়ার হয়ে চরিত্রকে প্রাণ দেন। আপনার ক্ষেত্রে আসলে সেটা কি? তোমার ব্যক্তি জীবনের যে সময়টুকু তুমি রাস্তাঘাটে যে কোনো জায়গায় যে কোনোভাবে তুমি যাচ্ছ, কাজ করছো, যা কিছুই করছো, তোমার চোখ কান খুব বেশি খোলা রাখতে হবে। পাশের মানুষটা কিরকম, কোন অবস্থায় কোন ধরনের অ্যাক্টিভিটি করছে, তার এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ এবং তার কণ্ঠস্বর, তার সব কিছু
কিভাবে আসলে তুমি অবজার্ভ করছো। অবজারভেশনের মধ্য দিয়ে আপনি তো ব্যক্তি মানুষ হিসাবে আপনার একটা সীমাবদ্ধতা থাকবে। অনেক চরিত্রে আপনি যখন উপস্থিত হবেন তখন আপনাকে কিছুটা কল্পনা, কিছুটা অবজারভেশনের মধ্যে দিয়ে ওই চরিত্রের আবিষ্কার করতে হবে। সেইখানে অবজারভেশনটা একটা বড় পার্ট ছিল আমাদের। এখনও আসলে আমার কাছে মনে হয় যে আমি কোথাও বসে থাকলে অনেক মানুষ, যেখানে কোনো বাজার, কোনো মেলা বা কোনো ক্রাউড স্টেশন, সে জায়গায় আসলে আমি ডিফারেন্ট নতুন মানুষ খোঁজার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, ওর মধ্য থেকে আসলে একটা চরিত্র খুঁজে পাওয়া যায়। সিনেমায় তো আমরা দেখতে পেয়েছি আপনি সাদা সাদা কালা কালা গানটা খুব ফেমাস হয়েছিল হাওয়া সিনেমার, আপনার মুখ থেকে একটু শুনতে চাই 2 লাইন। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, তারপর আর মনে নেই। ওয়াও, অনেক সুন্দর হয়েছে ভাইয়া। হাওয়া সিনেমার প্রসঙ্গে একটু জানতে চাই আপনার কাছ থেকে। আপনারা 45 দিনের মতো টানা শুটিং করেছেন এবং সেখানে 2 মাস থেকেছেন সেন্ট মার্টিনে। আমি যদি ভুল না করি তখন আসলে ঘূর্ণিঝড় বুলবুল চলছিল। তখনকার যে মোমেন্টটা, এনভায়রনমেন্টে কিভাবে শুট করলেন? এই ছবিটা তৈরির পিছনে আমাদের হোল টিমের যে প্রয়াস ছিল, সারা পৃথিবীতে এরকম যে সমস্ত ছবিগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু সুইমিং পুলে তৈরি হয়েছে। তো আমরা আসলে টাইটানিকও আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে, দেখে খুবই খারাপ লেগেছে। কিন্তু আমরা আসলে এই ছবিটা তৈরি করতে গিয়ে কেন এত গভীর সাগরে গেলাম, কারণ আমাদের এখানে ওই টেকনিক্যাল সাপোর্টগুলো নাই। আর এই টেকনিক্যাল সাপোর্টের মধ্যে এই অ্যাক্টিং যে জার্নি, সেইটা আমাদের পারফর্মাররা কতটুকু পারবে সেটা নিয়ে আমরা সন্দিহান ছিলাম। যে কারণে আমাদের টিমের এরকম একটা প্রয়াস ছিল যে আসলে আমরা রিয়েল লোকেশনে এই সিনেমাটার শুটিং করতে চাই। এবং রিয়েল লোকেশনে আমরা প্রায় 2 মাস সাগরে ছিলাম। এবং এই 2 মাস আমাদের শুধু বুলবুল না, নানা ধরনের প্রতিকূলতার মধ্যেই যুদ্ধ করতে হয়েছে। কারণ আপনার পায়ের নিচে মাটি নেই এবং সেটা গভীর সাগর, এবং গভীর সাগরে আপনি জানেন যে নৌকার অবস্থান কিরকম থাকে, সারাক্ষণ ও দুলতে থাকে। তার উপরে আপনি সাঁতার পারেন না। ও আচ্ছা, আপনার ভয় লাগেনি একদমই? না, আমার একদমই ভয় লাগে নাই। কারণ হচ্ছে আমরা যখন এই ছবিটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন কিভাবে যেন প্রত্যেকটা চরিত্র আমরা মাঝি হয়ে উঠেছিলাম। নৌকায় আমাদের যেই আসলে শুটিং প্রসেস ছিল তার মধ্যে মাঝিরাও এটার পার্ট ছিল। সো আসলে আমার যখন কাজ থাকতো না, আমি আসলে মাঝিদের মতো করেই তাদের সাথে আসলে জালটা সরাইতে হইতো, নোঙরটায় হেল্প করতে হইতো। তো আমিও মাঝি হয়ে গিয়েছিলাম ওই নৌকার এই যে মধ্যে। বাঘা বাঘা তারকাদের সাথে কাজ করেছেন, কখনো কি মনে হয়েছে যে আপনার কোনো কম্পিটিটর এখানে আছে, বা তাদের কারণে আপনি কোনো অ্যাক্টিং নিজের থেকে আসেনি বা করতে পারেননি? এইটা আসলে আপনি যখন এরকম একটা স্পেসে, একটা নৌকার মধ্যে দিনের পর দিন আপনি আপনার সহকর্মীদের সাথে, এটা প্রতিযোগিতার বিষয় না আসলে। আপনার ব্যক্তিগত প্রতিযোগিতার জন্য কিন্তু একটা গল্প, একটা সিনেমা তৈরি হয় না। একটা সিনেমা, একটা গল্প তৈরি হয় যেই চরিত্রগুলো থাকে, প্রত্যেকটা চরিত্রের কিছু ডিউটি থাকে, রেসপন্সিবিলিটি থাকে। ওই ডিউটি অনুযায়ী, ওই রেসপন্সিবিলিটি অনুযায়ী আপনার অ্যাক্ট করাটা হচ্ছে প্রথম কাজ। ব্যক্তি সুমন আনোয়ার কতটা ভালো অভিনয় করলো আর অন্যদের সাথে, সেইটা ওইখানকার মুখ্য বিষয় ছিল না। আমি এজা চরিত্রে অভিনয় করেছি। এজা চরিত্রের ব্যক্তিগত যেই জার্নি ছিল সেইটাকে সারাক্ষণ ধরে রাখাই আমার কাজ ছিল। রাত 2টায় আমরা মেকআপে বসতাম, ভোর 4টায় আমরা সার্ভিস ট্রলারে করে আমাদের মূল ট্রলারে উঠতাম। একটা ট্রলার থেকে আরেকটা ট্রলার, যেখানে নদীর মধ্যে নৌকাগুলো এরকম করছে, সেইখান থেকে আমরা সেই অন্ধকারের মধ্যে গভীর সাগরে পৌঁছাইতাম। যখন সূর্য উঠতে শুরু করছে তখন আসলে আমাদের শুটিং শুরু হতো। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। তো ওই সময় দেখা আমার প্রত্যেকটা প্রতিদিনের সূর্য, তার কালার এক একটা এক এক রকম ছিল। আর আপনার গভীর সাগরে আপনি যখন আসলে সূর্যের রিফ্লেকশনটা দেখবেন, ওইটা তো আকাশ আর পানি পুরোটা মিলে একটা ইভেন কালার তৈরি হয়। এইটা অদ্ভুত ছিল। এবং এইটা আসলে এখানেই থেকে যায়, আর যাব না বাসায়। হ্যাঁ। ভাই, আমরা আরো গল্প করব, তবে সময় হচ্ছে আমাদের আরো একটি বিরতিতে যাবার। দর্শক, মেরিল সিরাম সোপ বার নিবেদিত ঈদ এখন আনন্দের সময় হলো আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন।
মেরিল সিরাম সোপার নিবেদিত ঈদ এখন আনন্দে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। আমাদের সঙ্গে আছেন সুমন ভাই, কথা বলবো তার সঙ্গে। সুমন ভাই, বিরতিতে যাওয়ার আগে আমরা ওয়েব সিরিজ নিয়ে কথা বলছিলাম। এই যে ওয়েব সিরিজে আসলে আমরা এক একটা ক্যারেক্টার যখন দেখি বা দর্শক যে আগ্রহ ফিল করে, সেটা হচ্ছে ধরেন আমি যদি জোকার সিনেমার কথা বলি, যেমন ওয়াকিন ফিনিক্স কিন্তু একটা সিনেমার জন্য নিজেকে ভেঙে চুরে একটা জায়গায় নিয়ে গেছেন এবং একটা রুমের মধ্যে বন্দিও ছিলেন। জিনিসটা কিন্তু চিন্তা করলে অনেক ভয়ঙ্কর। এই যে নিজেকে চরিত্র দেওয়ার জন্য, নিজেকে ভাঙার জন্য সে এতটা কষ্ট করেছে, বাংলাদেশে কি এরকম হয় আসলে? না, আমরা আসলে খুবই, আপনি যদি সত্যজিৎ রায়ের কথাও বলেন, উনি ওনার ইন্টারভিউতে বলে গেছে যে আমরা এরকম একটা ব্যাকওয়ার্ড অডিয়েন্স নিয়ে কাজ করি যারা আসলে অনেক পিছিয়ে পড়া একটা দর্শক সমাজ। এবং আমাদের আজকের দিনে আপনি যদি দেখেন যে আসলে সিনেমার ক্রিটিক বলতে কিন্তু সো কল্ড সেই মোবাইল নিয়ে কিছু সাংবাদিক যারা দৌড়াদৌড়ি করছে, সেই অর্থে আপনার আদ্যপান্ত একটা গল্প, একটা চরিত্র, একটা স্ক্রিপ্ট নিয়ে যে সমালোচনা করবে, সেই রকম সমালোচকের নাম আমি কয়টা বলতে পারবো আজকে ঠিক আমার জানা নাই। কিন্তু এই যে আমাদের ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রির সকলের স্বপ্ন তৈরি হচ্ছে। আপনি যে বলছেন যে আপনি দেশের বাইরের অনেকের রেফারেন্স দিতে পারবেন যে তারা এক একটা চরিত্র তৈরি করার জন্য বছরের পর বছর সময় পায় এবং তাদের ইন্ডাস্ট্রি সেটাকে সাপোর্ট করে এবং তারা সেই চরিত্রে পৌঁছানো পর্যন্ত তার প্রডিউসার ডিরেক্টর অপেক্ষা করে যে আচ্ছা ঠিক আছে, এটার জন্য আপনার যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি শেষ হওয়ার নেন, তারপরে আমরা এই কাজটা করব। বাজেট একটা বড় ইস্যু এবং এইটা আপনাকে চাইতে হবে, বা আপনার দর্শক, আপনার ক্রিটিক, আপনার ইন্ডাস্ট্রি এইরকম ভাবনার জায়গায় সবাই মিলে যখন আসবে, তখন আসলে এই প্রসেসে একজন পারফর্মার তৈরি হতে পারবে। বাংলাদেশে তো ফিল্ম নিয়ে এখন পড়াশোনা হচ্ছে ভাইয়া, হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে তারা কি আগাতে পারবে কিনা, বা বাংলাদেশে রয়েছেন? সবে এই কিছুদিন হলো আমাদের ইউনিভার্সিটিগুলোতে আসলে ফিল্ম মিডিয়া আমাদের ডিপার্টমেন্টগুলো খোলা হয়েছে, কিন্তু সেই অর্থে টেলিভিশন, সেই অর্থে সিনেমা, এই পূর্ণাঙ্গ ইনস্টিটিউট বলে কিন্তু আমাদের কিছু নেই যেখান থেকে আপনার টেলিভিশনের জন্য লোকবল তৈরি হবে, টেকনিশিয়ানস থেকে শুরু করে আপনি অ্যাঙ্করিং করছেন, এবং সিনেমার জন্য পারফর্মার থেকে শুরু করে রাইটার, ডিরেক্টর, টেকনিশিয়ানস তৈরি হবে। সেইটা ফিল্ম অ্যান্ড মিডিয়াতে তো আপনার একাডেমিক পড়াশোনা হবে, প্র্যাকটিক্যাল তো সেখানে সে অর্থে হবে না। যখন ইনস্টিটিউট হবে তখন আসলে ওইখানে অনেক বেশি প্র্যাকটিক্যাল সিচুয়েশন এবং মার্কেটের সাথে আসলে কোলাবোরেশন করে তারা যখন কাজ করবে, তখন আপনার অনেক ধরনের রিসোর্স তৈরি হবে, অনেক ধরনের টেকনিক্যাল পার্সন আপনি পেয়ে যাবেন। তাণ্ডবে কাজ করেছেন শাকিব খানের সাথে, একটু সেই এক্সপিরিয়েন্সটা শুনতে চাই। সাকিব খানের সাথে কাজ করে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমরা একসাথে 4টা ছবিতে কাজ করেছি। প্রথম নবাব এলএলবিতে কাজ করেছি, তারপরে তুফানে কাজ করেছি, তাণ্ডবে কাজ করেছি, আর একটা ছবি কাজ চলছে সোলজার, সেটা আসবে। একটা স্ক্রিপ্ট পাওয়ার পর কি ধরনের প্রিপারেশন নিতে হয় ভাইয়া, বা যারা নতুন অভিনয় করছে তাদের জন্য যদি কিছু বলতেন? একটা স্ক্রিপ্ট পাওয়ার পর আপনাকে গোয়েন্দা হয়ে আপনার চরিত্রের জন্য ওই যে বাইবেল, তার মধ্যে আপনার চরিত্রের লুকানো সমস্ত ইনফরমেশনগুলো খুঁজে বের করতে হবে, প্রথম কাজ। এবং সেই কাজটা অনেকে ভুলভাবে করে, সে শুধু তার সংলাপ, তার দৃশ্যের মধ্যে গিয়েই তার চরিত্রটাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু আপনার দৃশ্যের বাইরেই বরং আপনার চরিত্রটা বেশি অবস্থান করে। অন্য চরিত্রগুলো আসলে আপনার চরিত্রকে কিভাবে দেখছে সেটা আপনার সিনের চেয়েও অন্য সিনগুলোতে বেশি লেখা থাকবে, ইনফরমেশন থাকবে। সেই জায়গা থেকে যদি আপনি চরিত্রগুলো খুঁজতে শুরু করেন, তখন দেখবেন আপনার চরিত্র পাওয়া আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। ভাই, আমরা একদম শেষ সময় চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে এইটুকুই বলতে চাই যে আসলে বাংলা সিনেমার সাথে থাকুন, বাংলা সিনেমাকে সাপোর্ট করুন এবং ভালো সিনেমা দেখুন, এবং আপনার মতামত সোশ্যাল মিডিয়ায় আপনার মতো করে জানান, এবং আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিনে বাংলা সিনেমাকে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য একটা সাপোর্ট ক্রিয়েট করবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকেও। দর্শক, মেরিল সিরাম সোপার নিবেদিত ঈদ এখন আনন্দে এই ছিল আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে, এবং এখন টেলিভিশনের সাথেই থাকুন। সবাইকে জানাই ঈদ মোবারক।